স্বাগত একাত্তর সংযোগে, সঙ্গে আছে আমি শাকিল আহমেদ। আমাদের প্রতিবারের মতো উৎসবের মতোই, যদিও ভাষা দিবসকে সামনে রেখে আমরা যে মেলাটি আয়োজন করি, বইমেলা, 21শে বইমেলা, সেই বইমেলাটি এবছর আমরা দেখছি যে গতবারের মতো অনেকগুলো নেতিবাচক ঘটনা না ঘটে ভালোভাবেই পার হয়েছে। জাতীয় জীবনের পুরো আমরা যেভাবে করে দেখি বইমেলাকে, ঢাকা শহরে একটি কেবল তো মেলা নয়, জ্ঞানের সমাহার। সারা দেশের জাতীয় জীবনের মানুষের, আমাদের নাগরিকদের সম্মিলিত যে জ্ঞান, তা বই আকারে প্রকাশিত হয় এবং সেখানে পাঠক টাকা দিয়ে সেই জ্ঞান বই কিনে নেন। কেবল কিনে নেওয়া, বিক্রি এখানেই সীমাবদ্ধ নয়, বইমেলাতে বরং সেই জ্ঞান বিতরণ হয় এবং জ্ঞান ছড়িয়ে যায়, তাদের মধ্যে দেনা পাওনা হয়, তারা গ্রহণ এবং আদান এবং প্রদান করেন এবং তারা সমাজকে একটা নতুন ধারায় নিয়ে যাবার চেষ্টা করেন। কারণ প্রতি বছরই নতুন নতুন বই বের হলে পরে বই থেকে মানুষ, সমাজ, দেশ এক ধাপ করে সামনে এগোয়। কিন্তু এবারের বইমেলা গতবারের নানা রকম ঘটনার পর সত্যি কি সামনে এগুলো, নাকি জ্ঞানভিত্তিক সমাজ বলতে আমরা যেটি বুঝি, বইমেলার যার বড় একটি কাজ হবার কথা, সেই কাজেই বা কতখানি ভূমিকা রাখতে পারলো আমাদের মহান 21-এর বইমেলা? তাই নিয়ে আমরা কথা বলতে চাই, মূলত আড্ডাই দিতে চাই আজকে। আমাদের সঙ্গে আছেন প্রকাশক ঐতিহ্যের আরিফুর রহমান নাইম, অনেক ধন্যবাদ, অনেকদিন পরে দেখা হলো আপনার সঙ্গে। এবং আমাদের সঙ্গে আছেন চেয়ারম্যান বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন অধ্যাপক আব্দুল মান্নান। আপনাদের দুজনকে অনেক স্বাগত। আমাদের সঙ্গে আরও অতিথিরা শিগগিরই যোগ দেবেন এবং আশা করছি আপনারাও তো আছেন আমাদের সঙ্গে, আপনারাও যোগ দিন না। আমাদের নাম্বার আপনাদের জানা আছে, ফোন করুন, SMS করুন, আপনাদের মতামত নিয়ে আমরা আমাদের আলোচনা সামনের দিকে গড়াতে চাই। আরিফুর রহমান নাইম, আপনাকে দিয়ে শুরু করি না। কেমন হলো বইমেলা এবারের? বিশেষ করে যে কথাটি আমরা সবসময়, গতবার যেমনটি আমরা বলছি যে বইমেলা মানে তো যেখানে কোনো বাধাহীনভাবে মানুষের মত প্রকাশের, বই যারা লেখক তাকে আপনি একটা সীমার মধ্যে বেঁধে দেবেন, তারপর বই প্রকাশিত হবে। আমরা দেখলাম তো বই বেরোলো প্রচুর, কিন্তু একটা সীমা কি টানা রেখা ছিল? না, আমার কাছে অতটা মনে হয়নি। আমার কাছে মনে হচ্ছে, আপনি যদি একটু চিন্তা করেন যে বিগত 3 বছর কিন্তু বইমেলার উপর দিয়ে, আমি বলবো যে এমন একটা সময় আমাদের বইমেলা হয় যখন একটা রাজনৈতিক কর্মকাণ্ড বা রাজনৈতিক অস্থিরতা ছিল গত 3 বছর। তো এবার যেটা হয়েছে, আমার কাছে মনে হয়েছে যে গত 3 বছরের চেয়ে এবার অনেক পরিচ্ছন্ন একটি ভালো বইমেলা আমরা করতে পেরেছি এবং পাঠকরাও আমার কাছে মনে হচ্ছে যে কিছু কিছু ত্রুটি ছাড়া মোটামুটি ভালোভাবেই বইমেলায় অংশগ্রহণ করেছে। কিরকম ত্রুটি হতে পারে? না, কিছু মানে আমি বলবো যে এবার তো আয়োজনটা তো সোহরাওয়ার্দী উদ্যান এবং বেশ বড় পরিসরের মধ্যে যেটা হয়েছে যে অনেক পাঠকই আমাকে পর্যন্ত অভিযোগ করেছে যে আসলে স্টল খুঁজে পাওয়ার একটা দুর্বল জায়গা ছিল, যে আমরা বইমেলায় প্রবেশ করে আমরা জানি না আসলে কোন স্টলটা কোথায়। ব্যবস্থাপনা সংকট, অনেকটা গোলকধাঁধায় পড়ে যাওয়ার মধ্যে। আমি প্রথম দিন যে কিন্তু আমি নিজেও গোলকধাঁধায় পড়ে গেছি। গোলকধাঁধায় ঘুরে ফিরে নতুন একটা দোকানের সামনে গেলেন, নতুন একটা বই না হয় আবিষ্কার করলেন। বইয়ের মান কেমন, আপনারা নিজে প্রকাশক কেমন মান হলো, সে বিষয়ে যাবো আপনার কাছে। আমরা একটু জানতে চাই, আব্দুল মান্নান, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান, আপনারা তো বই বেশ কিছু বইয়ের হবার কথা ছিল, শেষ পর্যন্ত বোধহয় অনেকগুলো আসেনি। সামনের বছর হবে, পাঠক হিসেবে কখনোই হবে না নাকি? নিশ্চয়ই হবে। বই মেলায় শুধু বই বের করতে হবে এই ধারণা আমি বিশ্বাসী না। আচ্ছা, বই সারা বছরই বেরোতে পারে। বই মেলাটা আমাদের দেশে, আমাদের ইতিহাস না বললে ঐতিহ্যের একটা অংশ হয়ে গিয়েছে। জি জি, এটা তো আমাদের স্বীকার করতে হবে। জি জি। সুতরাং এই 21-এর বই মেলাকে কেন্দ্র করে প্রচুর বই বের হয়। আজকের স্ট্যাটিস্টিক্স অনুযায়ী 3,444 আজকের স্ট্যাটিস্টিক, 3,444 টা বই বের হয়। এই সংখ্যাটা কি বেশি না? আমি সংখ্যা বেশি কমের চাইতে, উনি একজন প্রকাশক, আমি পাঠক, শাকিল পাঠক। আমি জানি না প্রকাশনার সাথে কোনো যোগাযোগ আছে কিনা, এখন পর্যন্ত নেই। আমি এটাকে দেখি মেলাটাকে কেন্দ্র করে ব্যবসা বাণিজ্য ভালো হয়। আচ্ছা, হ্যাঁ। কার ব্যবসা হয়? প্রকাশকের ব্যবসা হয়, ছাপাখানার ব্যবসা হয়, কাগজ যে আমদানি করে বা যে বিক্রি করে তার ব্যবসা হয়, পত্রিকালয়দের ব্যবসা হয়, প্রতিদিন লক্ষ লক্ষ টাকার বিজ্ঞাপন ছাপা হয়। সুতরাং অর্থনীতির যে একটা কাঠামোগত একটা দিক আছে, সেটা একটু সঞ্চালন হয় না, একটা ভালো কাজে অর্থনীতি সঞ্চালক হয়। হ্যাঁ, কিন্তু আমি ওইটাতে বিশ্বাস করি না যে বই প্রকাশ করার জন্য আমাকে বই মেলা পর্যন্ত অপেক্ষা করতে হবে। বই সারা বছরে আপনি প্রকাশ করতে পারবেন। যেমন আমি দেখেছি সারা বছর প্রকাশিত হয়, যে আজকে দেখেছি যে আজকেও একটা না একাধিক বইয়ের মোড়ক উন্মোচন হয়েছে। তো তার অর্থ এই না যে
উনি যার বইয়ের মোড়কটা উন্মোচন হলো তিনি আজ এই বই মেলায় বই বিক্রি করবেন সেটার জন্য না, এটা একটা আনুষ্ঠানিকতা, এটা একটা প্রচার, এটা একটা প্রমোশন হয়েছে তার। এখন আসি যে ৩,৪০০ কতটা বই 44 হোয়াট এভার ইজ দ্য নাম্বার প্রকাশিত হয়েছে। আমি বলবো যে ৩,০০০ বইয়ের যে বিক্রি হলো, ৩,০০০ প্রকাশিত হলো, ৩,০০০ জন যদি বই পড়ে সেটা আমার কাছে বড় প্রাপ্তি। কিন্তু যেহেতু প্রকাশিত হয়েছে পড়ছে নিশ্চয়ই না না, আমি ৩,০০০ শব্দের উপর জোর দিচ্ছি। ৩,০০০ বই প্রকাশিত হওয়া মানে একটা বই যদি 10টা কপি ছাপা হয় তাহলে ৩ লাখ বই। হ্যাঁ, 30,000 30,000 আমি 30,000 থেকে শূন্য বাদ দিলাম, ৩,০০০ নিয়ে আসলাম। আমার কথা হচ্ছে ৩,০০০ পাঠকও যদি ওই বইগুলো পড়ে তাহলে এটা একটা বিরাট প্রাপ্তি। আমি কেন বলছি, আমি কিছুটা একটু জেনে নেই না, আমরা একটু জেনে নেই মানে কিরকম বই এবার বিক্রি হলো। আমার কাছে, আমি তো শুরুতেই যেটা বললাম যে গত 3 বছর থেকে কিন্তু এবার আমার কাছে মনে হচ্ছে, এবং আমি আমার প্রকাশক যারা বন্ধু আছে তাদের সঙ্গে কথা বলেও যেটা বুঝতে পেরেছি যে এবার ইমপ্রুভ করেছে, মানে সেলটা অন্তত আমরা বলতে পারি। এবং পাঠকরা যেটা হয়েছে যে আমার কাছে আরেকটা খুব সিগনিফিকেন্ট মনে হয় যে আমরা একটা সময় ছিল কি যে প্রচুর বিজ্ঞাপন দেয়া হতো পত্রিকায়, বিজ্ঞাপন দেখে মানুষ বই কিনতে চাই, ওই উপন্যাস, কবিতা, গল্প, ওই বইগুলোই। তো এখন কিন্তু একটু চেঞ্জ হচ্ছে, মানে একটু সিরিয়াস বই, একটু নন ফিকশন টাইপের বই, এই ধারাগুলো তৈরি। এবং একই সঙ্গে তো নতুন লেখকদের বইও ঠিক মুখ ফিরিয়ে নিচ্ছেন এমনটি নয়, প্রচুর অনেকে হাতে নিচ্ছেন, তো অনেকেই হাতে নিচ্ছেন। এবং আপনি একটা প্রকাশনা তো এসেছে, আমি ছেলেটাকে সাধুবাদ জানাই, চৈতন্য নামের একটি প্রকাশনা এসেছে, তারা এবার প্রায় 60টা না 62টা কবিতার বই করেছে, এবং যাদের মধ্যে বেশিরভাগই হচ্ছে একদম তরুণ কবি। তো এটা আমার কাছে মনে হয় যে এটা প্রকাশনা জগতের জন্য একটা খুবই ভালো ফলাফল বই আনবে। এবং 62টা আমরা যে আলোচনায় ছিলাম, 62টা বই বের যে করলেন, ফিডব্যাক কি শেষে আপনি সেই খবরটা পেয়েছেন? না, সেই খবরটা হয়তো আমি পেয়ে যাবো, তবে আমরাও তো করি, আমরা তো প্রতি বছরই দেখা যায় যে 3 থেকে 5 জন কবির প্রথম বইটা আমরা বের করার চেষ্টা করি। এবং আমি ঐতিহ্যের গত 16 বছরে আমরা 160 জনের বেশি লেখকের প্রথম বই প্রকাশ করেছি। কিন্তু তো এবার আমাদের এখান থেকে যাদের প্রথম বই বেরিয়েছে তাদের কোনো বই কিন্তু 70 থেকে 80 কপির নিচে বিক্রি হয়নি, মানে কারোটা আরো অনেক বেশি বিক্রি হয়েছে। আমি জাস্ট সর্বনিম্নটা বললাম। যদি ওই পাঠকরা 70 জন পাঠক তার বইটা কিনে থাকে, আমি তো মনে করি যে তার প্রথম বই হিসেবে তার হাসি দেওয়া উচিত অন্তত। অনলাইনের যুগে আমরা সংখ্যা নিয়ে নানান কথা বলতেই পারি, সেই আলোচনায় ঢুকবো আমরা পরে। কিন্তু মানের প্রসঙ্গে যদি আমরা একটু যাই, যে মান, অসংখ্য বই তো বেরোচ্ছে, মান কেমন আছে এই মুহূর্তে? মানে আমি বলছি যে সুখপাঠ্য বই অথবা নতুন জ্ঞান উৎসারিত হবে, হ্যাঁ, মানুষের মননে নতুন কিছু ঢুকবে, আমরা যদি মানদণ্ডকে সেভাবে বিবেচনা করতে চাই, সেরকম বই কি? আমার কাছে মনে হয় যে প্রতি বছরই কিন্তু, মানে আমি যেটা বলি যে মান বাড়ছেই বাংলাদেশের। আপনি যদি ওভারঅল একটা বই তো আসলে শুধু লেখা না, একটা বইয়ের বাইন্ডিং, একটা বইয়ের ছাপা, একটা বইয়ের বানান ভুল কম থাকা, একটা বইয়ের ভালো সম্পাদনার মধ্যে আসা। আপনি দেখেন বাংলাদেশে কিন্তু এখন সম্পাদনার জন্য প্রতিষ্ঠান গড়ে উঠেছে, এবং প্রকাশকরা গুরুত্ব দিচ্ছে নির্ভুলভাবে একটা বই বের করা, যেটা আগে করতো না। ভালোভাবে ছাপা, সেই ছাপার দিকে প্রকাশকরা নজর দিয়েছে, ভালো বাইন্ডিং সেদিকে নজর দিয়েছে। প্রতি বছরই কিন্তু আপনি দেখবেন যে বই কিন্তু আসলে মান কিন্তু বেড়েই যাচ্ছে। এবং এইটা আমার কাছে কেন যেন মনে হয় যে আমরা যদি এই সাবকন্টিনেন্ট চিন্তা করি, আমরা মনে হয় না যে পিছিয়ে আছি, আমরা বেশ এগিয়েই যাচ্ছি। আপনার কি তাই মনে হচ্ছে? আমি যদি এই যে নতুন লেখক, আমি মনে করি যে 21শে বইমেলার একটা বড় প্রাপ্তি হচ্ছে, যিনি কখনো চিন্তা করতেন না যে আমি একটা কবিতার বই লিখব, সেটা 2 ফর্মাল হতে পারে, হ্যাঁ, তিনিও চিন্তা করছেন যে সামনের 21শে বইমেলা আমার একটা বই বের হোক। হয়তো এটা মান খুব ভালো না, চাইলেন একজন, আমি ধরে নিলাম তিনি লিখতে পারেন, এবং তিনি এবং তার লেখাটি এটি বিচার কে করছে? ধরবেন যে বই মানে তো আসলে বই, এবং বই মানে কিন্তু আমরা যারা পাঠক তারা কিন্তু মনে করি যে এই বই মানে হচ্ছে একটি বই। এবং দেখবেন যে প্রকাশক এবং লেখক তারা যৌথভাবে বিবেচনা করে সিদ্ধান্ত নিয়ে একটি বই প্রকাশ করে ফেললেন। হয়তো কেউ একজন মাত্র খুবই নবীন, এবং সেই বইটি কি আমাদের ঠেকাবার দরকার আছে? না, প্রকাশ করাটাই দরকার নাই। আমি যে অনেকে বলে না যে আমার ছেলেটা, আমার মেয়েটা সিনেমার পত্রিকা পড়ে, আমি ঠিক আছে, আজকে সে সিনেমার পত্রিকা পড়ছে, কালকে সে একটা খবরের কাগজ পড়বে, সংবাদপত্র পড়বে, পরশুদিন সে একটা বই পড়বে। এই যে পড়ার অভ্যাসটা, সেটা
গড়ে তুলতেও একটু সময় দরকার। আপনি রাতারাতি পরিবর্তন করবেন তো সেটা তো না। আজকে যে ছেলেটা হয়তো জীবনও চিন্তা করে যে আমি একটা কবিতার বই বের করব, আমি একটা ছোট গল্পের বই বের করব, সে যখন বইমেলায় যায়, এখন আমি নিজে টাকা পয়সা খরচ করে আমি আর নিজের বই করে ফেললাম, করে অনেকে, আচ্ছা করে অনেকে, প্রচুর ছেলেপেলেরা করে। তো সে তার যে একটা মোটিভেশন হয়, সেই যে একটা উৎসাহিত হয় যে সামনের বছর আমি একটা 2 ফরমাল কবিতার বই বের করব, সে চেষ্টা করে। সে হয়তো আরেকজন বন্ধুর সাথে এটা নিয়ে সলা পরামর্শ করে। তারপরে ঠিক একদিন আমি যখন আমার এটা ব্যক্তিগত হয়ে যাচ্ছে আসলে, আমি যখন প্রথম আমার কবিতা একটা বের হয়, তাও ইংরেজিতে, তাও স্কুলে পড়ি আমি, সেই প্রাচীনকালে আমার বয়সের তুলনায়, যে পত্রিকার পৃষ্ঠায় একটা স্কুল বালকের একটা কবিতা ছাপা হয়েছে, এর চেয়ে আনন্দ তার কিছু হতে পারে না। তখন তো বই মেলাও ছিল না, আর এত পত্রিকাও ছিল না, প্রকাশিত হয়েছে, আপনার লেখাটি প্রকাশ পেয়েছে, আমার নাম প্রকাশ পেয়েছে মানে হচ্ছে সেটি পাঠকের কাছে পৌঁছবে। এখন উনি যদি একজন নতুন নবীন পাঠক, নবীন লেখকের বই বের করেন, তার তো একটা আনন্দ হতেই পারে, আনন্দ হবে এটা। না, এটা তো অবশ্যই। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে যুক্ত হয়েছেন ডক্টর শামসুজ্জামান খান, মহাপরিচালক বাংলা একাডেমি। আপনি আছেন আমাদের সঙ্গে? হ্যালো। আছি, বলুন। জি জি জি, ভালো আছেন নিশ্চয়ই। এবং এবারের মেলা শেষ, আজকে ফুরালো, আমরা তো শেষ হয়ে গেল। আচ্ছা, শেষ হয়ে গেল। এবং আপনার বিবেচনায় এবারের মেলা সব মিলিয়ে কেমন হলো? সব মিলিয়ে আমরা তো খুবই সন্তুষ্ট যে এরকম একটি মেলা যে আমরা করতে পারলাম, অত্যন্ত শৃঙ্খলার সঙ্গে সিমসাম নান্দনিক একটা মেলা, বিশাল পরিসরে। এবং এখানে দেখলাম নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত হওয়ার ফলে অনেকেই পরিবার পরিজনকে শিশুদের নিয়ে এসেছেন এবং নিরুদ্বেগে এবং আনন্দের সঙ্গে হাসছেন, বই দেখছেন, কথা বলছেন। এতে দেখে আমরা যেমন আনন্দিত হয়েছে, তেমনি এই বছরে পাঠকদের বই কেনার প্রতি যে আগ্রহ, সেটি আমাদের বিশেষভাবে অভিভূত করেছে। এবং আমরা এটাও দেখলাম যে এই বছরে বই যাচাই বাছাইয়ের ক্ষেত্রে পাঠকরা অনেক সচেতন, ভালো বই, উন্নত মানের বই, মানসম্মত বই তারা কিনছে, ক্লাসিক্স কিনছে, মত গ্রন্থ কিনছে, বিশ্বের দার্শনিকদের বা তাদের উপর কিনছে। এটা আমাদেরকে সত্যিকার নতুন নতুন বই হাতে নিচ্ছেন পাঠকেরা, এই কথাটি আমাদের এখানকার টেবিলে থাকা প্রকাশকও বলছিলেন। কিন্তু ব্যবস্থাপনার দিকে যদি আমরা একটু নজর দেই, বৃষ্টি হলো, শিলাবৃষ্টি হলো, অনেক প্রকাশকের বই কিন্তু ভিজে গেল। এটা তো ধরেন আমরা একটা চ্যালেঞ্জ নিয়ে এত বিশাল একটা বিপর্যয়ের পরে ওই মেলাটা ঠিকই মেলার শুরু কিছুক্ষণের মধ্যেই আবার স্বাভাবিক করে ফেলেছে, মনে হয়েছে একটু আগের মতোই ছিল। কিন্তু মেলাটা সেই দিন পুরো আমরা চালু রাখতে পারিনি, কারণ বিদ্যুৎ ব্যবস্থায় যে বিপর্যয় ঘটেছিল সেইটার জন্য সম্ভব হয়নি। এখন বৃষ্টি ভিজে যাওয়ার ব্যাপারটা যা হয়েছে, তারা আমরা আগেই বলেছিলাম আপনাদের প্রত্যেকের স্টলের উপরে ত্রিপল দিতে হবে। যারা এটাকে গুরুত্বের সঙ্গে নেয়নি তাদেরই ক্ষতির সম্মুখীন হতে হয়েছে, তাই অন্যরা কিন্তু ক্ষতিগ্রস্ত হননি। আমরা বুঝতে পারি, এবং আমরা বুঝতে পারি এও যে বইমেলা মানে তো কেবল উৎসব কেবলই নয়, বইমেলা মানে এই যে দেশ জ্ঞানকাণ্ডের সামনে আরেক ধাপ এগুবে, মুক্ত চিন্তা আরেক ধাপ এগুবে, আমাদের যার যা বলবার কথা ছিল সেই কথাগুলো আমরা মুক্তভাবে বলতে পারবো। এইবারের মেলায় একটি প্রকাশনী স্টল বন্ধ করে দেওয়া হয়েছে, একজনকে গ্রেফতার করা হয়েছে মেলা শুরু হবার পরে। আচ্ছা, এইটা শোনার পর আমার দুঃখ হয়, বেদনা হয়। আপনি যদি বইটা পড়তেন জি, তাহলে আপনি এই কথাটা বলতে পারছেন না। এখানে মুক্ত চিন্তার কোনো ব্যাপারে ছিল না। অশ্লীল, কুৎসিত, জঘন্য ভাষায় মহানবীর উপর যে কথাগুলো বলা হয়েছে সেটি কোনো সভ্য সমাজে চলে না। সেটাকে আপনার মুক্ত চিন্তা বলছেন, সেটাকে আপনার লেখকের স্বাধীনতা বলছেন, ঠিক আপনাদের না না সেটি তো হচ্ছে যে যিনি লেখক, আমি তার লেখকের পক্ষে বলছি এরকম নয়, আমি বলছি যে কোনো লেখক যদি লেখেন তার বিচার তো হচ্ছে পাঠকরা করবেন। পাঠকরা করার সুযোগ, ওখানে পাঠকরা কি করে সুযোগ? আপনি বইটা পড়ে দেখেন, আপনি আসেন আমার কাছে, আমি তো পড়তে পারবো না, আমার রুচি তো কোলাবে না যে ওই রকম লেখা আমি লিখবো। ওইটি থাকলে একদিন থাকলে পরদিনই পুরো মেলা
ধ্বংস করে দেওয়া হতো, বইমেলাই পণ্ড হয়ে যেত। যারা বইমেলা পণ্ড করতে চায় তারা মুক্ত বুদ্ধির কথা বলে। এটি এই যে কত বড় অমার্জনীয় অপরাধ তারা বুঝতে পারছে না। তারা প্রত্যেকে আসুক, আমি বইটা দেখাই, পড়ার পরবর্তী তারা বলে হ্যাঁ এই বই চলে, তাহলে আমি তাদের কাছে ক্ষমা চেয়ে বাংলা একাডেমি থেকে পদত্যাগ করে চলে যাব। মুক্ত বুদ্ধির সংজ্ঞা কি আপনার বিবেচনায়? না, মুক্তবুদ্ধির সংজ্ঞা মানে এই নয় যে আপনি একজন মহাপুরুষকে কুৎসিত অশ্লীল ভাষায় পুরো বই গালাগালি করে যাবেন, এইটা করলে হয়? মুক্তবুদ্ধির সংজ্ঞা আমার কাছে যুক্তিবাদ, বিজ্ঞান মনস্কতা এবং গভীরভাবে অনুভূতির প্রকাশ। এর বাইরে তো মুক্ত চিন্তা নেই। মুক্ত চিন্তার জন্য আমাকে এইখানে এনএসআই ধরে নিয়ে এসেছে 75 পরে, আর যারা বলে তাদের তো এই অবস্থার মুখোমুখি হতে হয়নি। কিন্তু এইরকম একখানা বই, আপনি আসুন না, আপনার নামটা বলুন এবং কালকে আসুন। এই দেখার পর যদি আপনি বলেন যে এই বই আমরা যে বন্ধ করেছি সেটা অন্যায় হয়েছে, তাহলে তো আমি বললাম বাংলা একাডেমি থেকে পদত্যাগ করে চলে যাবো। আমার নাম শাকিল আহমেদ, আমি এখানে এই অনুষ্ঠানটি আজকে উপস্থাপনা করছি, কিন্তু তার মানে এই আমি বইটি পড়িনি, আমি বইটি পড়িনি। তবে আমি আপনার কাছে যেটি, আপনার এই ভূমিকা আমি খুব নিন্দনীয় বলে মনে করি। আপনি চাইছেন যে আমাদের এই বইমেলাটা বন্ধ হয়ে গেলেই ভালো হতো। এটি পাশ্চাত্যের একটি চক্রান্তের অংশ হিসেবে আমি আপনাকে অভিযুক্ত করছি। চক্রান্তের অংশ হিসেবে আপনি আমাকে অভিযুক্ত করছেন? আমার জানবার, এরকম বইয়ের কথা আপনি বলতে পারেন? আপনি আসুন না, কালকে মেহরবানি করে আসবেন। যদি না আসেন তাহলে আমি বলবো আপনার সৎ সাহস নেই, আপনি মিথ্যাচারী। আপনি বোধহয় অতিরিক্ত রেগে গেছেন কিনা, কারণ হচ্ছে যে আমরা যে বইটি, আমরা তো এমনও তো দেখি যে আমরা কেবল জানতে চেয়েছি সাংবাদিক হিসেবে কেন সেটি করা হয়েছে। মাস শেষে আপনি উত্তর দিয়েছেন, আপনি আসুন না, বলছি আপনি উত্তর দিয়েছেন। আসুন, দেখুন, দেখে যদি বলেন যে এইরকম লেখাকে আমরা অন্যায়ভাবে বাদ দিয়েছি তাহলে আমাকে বলবেন, আমি তো বলেছি এই কথাটা। জি, সাংবাদিক হিসেবে আমার দায়িত্ব হচ্ছে আপনাকে প্রশ্ন করা এবং আপনার দায়িত্ব হচ্ছে আমাকে মিথ্যাচারী না বলা, কারণ আমি তো আপনার বইটি পড়িনি। আপনি বিবিসিতে চাকরি করেন, আপনার কাছ থেকে আমি অনেক দায়িত্বশীলতা আশা করি। আপনি সে দায়িত্বশীলতার পরিচয় দিচ্ছেন না, সুরুচির পরিচয় দিচ্ছেন না, এমনকি সভ্য একজন মানুষ যে ধরনের রুচির পরিচয় দেয় আমার তো মনে হয় আপনি সেটাও দিচ্ছেন না। আচ্ছা, অর্থাৎ আপনি ধরেই নিয়েছেন যে আমি বইটি পড়ে আপনাকে প্রশ্ন করেছি? হ্যাঁ, আপনার তো পড়া উচিত। মানে আমি কিভাবে পড়বো? আপনি যে বই নিষিদ্ধ করেছেন সেই বই আমি কিভাবে পড়বো? হ্যাঁ, আপনি পড়বেন না, না পড়ে আপনি বলবেন আপনি যে বই নিষিদ্ধ করেছেন সেই বই আমি কেন পড়বো? আমি জানতে চাইবো সাংবাদিক হিসেবে যে আপনি বইটি কেন নিষিদ্ধ করেছেন। আগেও বলেছি বইটা পড়ে নেন, যখন আপনি কথা বলবেন তখন তো আপনাকে বইটা পড়ে নিতে হবে। আমি কেন বইটি পড়বো? আপনি বই না পড়ে বলবেন বই কেন বন্ধ করা? যে বই আপনি নিষিদ্ধ করেছেন সেই বই কি আপনি আমাকে পড়তে বলছেন? হ্যাঁ, তা না পড়ে আপনি আমাকে নিন্দা করছেন কেন? আমি আপনাকে প্রশ্ন করেছি মানুষকে জানানোর জন্য, যে আপনি কেন নিষিদ্ধ করেছেন তার উত্তরটি মানুষের জানবার অধিকার আছে, তার উত্তর আপনি দিয়েছেন। তার মানে কি এই যে আমি আপনার কোন কথাটি আমি মিথ্যা বলেছি? এখন বিবেচিত আমি এই কথাগুলো পড়ে শোনাতে পারি না, তাহলে মানুষের রুচিতে লাগবে, মানুষের সেই উত্তরটি আপনি দিয়েছেন, জ্ঞানের যে ধারাবাহিকতা আছে সেই জায়গায় লাগবে এবং আমাকে বলবে এই লোকটা কি জঘন্য, কি বিশ্রী, অথবা আমি তো এইরকম দায়টা নিতে পারি না। জি, আপনি আপনার উত্তর দিয়েছেন। আমার দায়িত্ব ছিল সাংবাদিক হিসেবে প্রশ্ন করা। যখন কোনো ঘটনা ঘটবে তার প্রশ্ন উত্থাপনের দায়িত্ব হচ্ছে সাংবাদিকের দায়িত্বটি আমি পালন করেছি। অনেক ধন্যবাদ। আপনি কি চান যে আমি আলোচনাটি আর দীর্ঘায়িত করি? আপনার কি কোনো প্রশ্ন করতে চান? না, আমি এই মুহূর্তে করতে চাই না। আচ্ছা, আমি কি আপনাকে ধন্যবাদ দিতে পারি? হ্যাঁ, দিলে আমি খুশি হব, না আমার আর কিছুই করার নাই। আচ্ছা, আপনি থাকুন অনুষ্ঠান জুড়ে। অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আমার মনে হয় আমরা আমাদের দায়িত্বের অংশ হিসেবে আপনাকে প্রশ্ন করেছি এবং আপনি বোধহয় রেগেও গেছেন। রেগে যাওয়া আপনার একেবারেই ব্যক্তিগত অধিকার। আমরা আলোচনায় ফিরি। আপনারা শুনছিলাম মহাপরিচালকের বক্তব্য। আপনি কি এই বিষয়ে কোনো বক্তব্য করতে চান? না, আমি এই মুহূর্তে এই বিষয়ে কিছু বলতে চাই না, কারণ এটা নিয়ে আসলে মহাপরিচালক নিয়েও একটু রাগান্বিতই হয়েছেন। উনি ওনার জবাবটা তো দিয়েছেনই ওনার জায়গা থেকে। তো আমার কিছু জায়গা আমার ব্যক্তিগতভাবে একদম, যেটা যে প্রথমত হচ্ছে যে আমি মুক্ত চিন্তার মানে এটাকে বুঝি না যে কাউকে আঘাত করতে হবে, কাউকে কোনো গোষ্ঠীকে আঘাত করা বা এটা না। তবে আমার কিছু জায়গা হচ্ছে যে কোনো একটি বইয়ের প্রকাশনার জন্য
কোনো একটি প্রতিষ্ঠান বন্ধ করে দেয়া নিয়ে আমার কাছে মনে হয় যে এই বিষয়ে কোনো আইন আছে কিনা আমার জানা মতে নেই। আমার কাছে আছে যে হ্যাঁ, যে ছাপে তাকে গ্রেফতার করতে হবে, যে লিখেছে তাকেও গ্রেফতার করতে হবে, প্রকাশককেও, কিন্তু প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়াটার বিষয়টা নিয়ে আমার কাছে মনে হয় যে আমার মত পার্থক্য হয় এই জায়গাটা। উনি আছেন কিনা আমাদের সঙ্গে আমি জানি না, হয়তো শুনছেন। আমরা কি এই আলোচনার দীর্ঘায়িত করবো নাকি আমরা নতুন না, আলোচনা? আমার মনে হয় তবুও তারপরে একটু বলি জি। যে আমরা সবসময় মুক্ত চিন্তার স্বাধীনতার কথা বলি। মুক্ত চিন্তা, মুক্ত বুদ্ধি, বিবেকের স্বাধীনতা অর্থ এই নয় যে লাইসেন্স দেওয়া একজনকে আরেকজনের অধিকার আমি কেড়ে নেব। জি, সৃষ্টি করা। কারণ এই অনাকাঙ্ক্ষিত ঘটনাটি একেবারেই মেলার শুরুতে শুরু হয়েছিল। আপনারা জানেন যে এই মেলাকে কেন্দ্র করে এর অতীতে কিছু আমাদের খারাপ অভিজ্ঞতা হয়েছে। এবার যেহেতু মেলার পরিসরটা অনেক ব্যাপক ছিল এবং উনি শামসুজ্জামান খান জামান ভাই যে কথাগুলো বলেছেন উনি ওনার জায়গা থেকে বলেছেন। ওনারা, আমি জানি যে এই 29 দিন, এবার একদিন বাড়তি আমরা পেলাম, 29 দিন বা তার আগে থেকে তার নির্ঘুম রাত কেটেছে, তার সাথে যারা কাজ করেছেন তাদের নির্ঘুম রাত কেটেছে। কারণ তাদের মূল দায়িত্ব ছিল মেলাটাকে কিভাবে শুরু করা, সেই মাননীয় প্রধানমন্ত্রী শুরু করেছেন, এবং 1 মাস টেনে নিয়ে যাওয়া, 28 দিন 29 দিন টেনে নিয়ে যাওয়া, প্রতি মুহূর্তেই একটা মানে মনে হচ্ছিল যে এই মুহূর্তে কোনো একটা দুর্ঘটনা করলে কি হবে, এটা টেনশন থাকতেই পারে। আমরা তো অনেক ইভেন্টস করি কিন্তু অত বিশাল কর্মযোগ্য তো আমরা করি না। তো ওনার কাছ থেকে মানে এই ধরনের টেনশনের একটা অবস্থান আমি প্রত্যাশা করতেই পারি, আশা করতেই পারি। তবে আমি নিঃসন্দেহে বাংলা একাডেমি তথা যারা বিশাল একটা কর্মযজ্ঞের সাথে জড়িত ছিল তাদেরকে আমি ধন্যবাদ অভিনন্দন জানাতেই পারি। একই সাথে আইন শৃঙ্খলা বাহিনী, আইন শৃঙ্খলা যে যারা রক্ষা করেন, এই যে দক্ষিণ সিটি কর্পোরেশন যারা আলো ইত্যাদি করেছেন, পিডিবি যারা আলো সঞ্চালন করেছেন, এটাতে একজনের কোনো কাজ নেই, এটা টিম ওয়ার্ক। কাজটা 29 দিন ধরে সম্পন্ন হয়েছে। এবং আমার আবারও বলি, মুক্ত চিন্তার অর্থ এই নয় যে আপনি যা ইচ্ছে তা বলবেন এবং সমাজে অস্থিরতা সৃষ্টি করবেন। হ্যাঁ, সেটা অন্তত আমাদের মতো সমাজে এখনো ওই ধরনের, আমার মনে হয় আমরা আপনাদের দুজনের বক্তব্য আমরা বুঝতে পেরেছি। ফিরবো একটা ছোট্ট বিরতির পর। ফিরলাম একাত্তর সংযোগে, সঙ্গে আছি আমি শাকিল আহমেদ। আমরা বিরতির আগে কথা বলছিলাম বইমেলা প্রসঙ্গে, কেমন হলো, ভালো হলো কতটা, এবং আমাদের জ্ঞান বিকাশে কতটা সহায়ক হলো আমাদের এবারের বইমেলা। নিরাপদে ছিল, মানুষ খুন হয়নি, এটিও তো বোধহয় একটা সফলতা, তাই তো? এটাও একটা সফলতা। আচ্ছা আচ্ছা, কিন্তু আর কি হলে পরে আমাদের যেমন আমরা শুরুতে যে আলোচনাটা আমরা ছিলাম যে নতুন ধরনের বই এবার প্রচুর এসছে, এবং সেই নতুন ধরনের বইয়ের ভেতরে লেখক নির্বিশেষে পাঠক সেই সব বই কিনছেন, তাই তো? মানে আগে একটা সময় যখন ছিল যে নামী লেখক মানে হচ্ছে তাদের বই বিক্রি কম, এখনো তাই হচ্ছে, কিন্তু তার বাইরে বোধহয় নতুন লেখাও বোধহয় আমাদের প্রচুর বিক্রি হচ্ছে, তাই তো? এটা তো আমিও বললাম যে আপনাকে শুধু উপন্যাস, গল্প বা আমরা যেটা যে বাজার চলতি লেখক বা পপুলার রাইটিংস, শুধু ওই লেখকদের উপর কিন্তু আস্তে আস্তে নির্ভরশীলতাটা চলে যাচ্ছে। এর জন্য যেটা হয়েছে যে আগে যেটা হতো যে একজন পপুলার রাইটার যে স্টলে এসে বসতো সেখানে প্রচুর ভিড় হতো, সেটা কিন্তু কমে যাচ্ছে। কারণ পাঠকরা কিন্তু এখন স্ক্যাটার্ড হয়ে গেছে, বিভিন্ন প্রকাশনায় যাচ্ছে, পত্রিকাগুলো, ইলেকট্রনিক মিডিয়া, এরা যেভাবে বইটাকে দেখাচ্ছে ওখান থেকে কিন্তু একটা বাছাই করে ও বইমেলায় যে ওই স্টল থেকে দেখা গেল যে একটা প্রকাশনার ওই একটা বই বেশি বিক্রি হচ্ছে, কারণ ওইটার প্রতি আগ্রহ আছে পাঠকদের। এটা বেশ আমার কাছে মনে হয় যে একটা ভালো পরিবর্তনের জায়গায় চলে এসছে। এবং আর কি করা হলে, যেমন আমরা দেখি যে এখন পর্যন্ত বলা হয় যদি এই ব্যবস্থাপনাটি আরও একটু মজবুত করা যেত, যেমন প্রকাশকরা এর মধ্যে আমরা জানি যে তারা বলছেন যে এই মেলাটির দায়িত্ব কলকাতায় যেমন এই দায়িত্বটি যারা প্রকাশক তারাই নিয়ে থাকেন, বাংলাদেশে এটি বাংলা একাডেমি পালন করে। আপনার কি মত? না, আমি এখানে একটু দ্বিমত করতে চাই, কারণে প্রকাশকরা একটা মেলা করতেই পারেন। আচ্ছা, বাংলা একাডেমির বইমেলা বাংলা একাডেমিরই থাকা উচিত, কারণ বাংলা একাডেমির বইমেলা
একটি বাংলাদেশে আমি প্রথমেই শুরুতে বললাম বইমেলার ইতিহাসে বা বাংলাদেশের সাহিত্য সংস্কৃতির ইতিহাসের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত হয়ে গেছে। একসময় ঢাকা বইমেলা বলে একটা বইমেলা শুরু হয়েছিল, এখন বোধহয় এটা আর নাই, এখন আর নাই। মাঝে মাঝে আমাদের কোনো কোনো প্রকাশনা সংস্থা নিজেরা বইমেলা করে থাকে, এটা নিঃসন্দেহে একটি ভালো উদ্যোগ। সুতরাং প্রকাশকরা যদি বইমেলা করতে চান সেটা তো কোনো বাধা নেই, কিন্তু বাংলা একাডেমির বইমেলার বিকল্প প্রকাশকদের বইমেলা হতে পারে না। একজন প্রকাশক আমাদের সঙ্গে এই মুহূর্তে আছেন এবং তারাও এই একই রকম দাবি করছিলেন। ওসমান গনি, প্রকাশক, আগামী প্রকাশনী, সভাপতি বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতি। ওসমান গনি, আপনি আছেন আমাদের সঙ্গে? হ্যালো। হ্যালো, আছি। জি জি, ভালো আছেন আশা করি। প্রথমে জানতে চাই মেলা কেমন হলো এবার? হ্যাঁ, মানে আসলে একটু ভূমিকা সামান্য বলতে হয় যে অমর একুশের গ্রন্থমেলা শুধু গ্রন্থমেলা নয়, এটা একটি জাগরণের মেলা। সেই হিসাবে জাগরণ এবং আমাদের এই যে মুক্ত চিন্তার বিকাশে একটি বড় ভূমিকা এই মেলা রাখে। এইবারও সেই ঘটনাটি ঘটেছে, রেখেছে, এবং আমরা বলবো যে এটা একটা ব্যাপকতা লাভ করেছে। অর্থাৎ আগে আস্তে আস্তে করে এই 3 বছরে আমরা এমন এক জায়গায় এসেছি, সোহরাওয়ার্দী উদ্যানের বিশাল জায়গায়, সেখানে এটা ব্যবস্থাপনায় একটু ত্রুটি রয়েছে। আমরা এটা সাংবাদিক সম্মেলন করে বলেছি এবং আমরা দাবি করেছি এই মেলা প্রকাশকদের ছেড়ে দেওয়া হোক। প্রফেসর মান্নান সাহেব যেই কথা বলেছেন সেটা হলো যে এই মেলাটা কোনোদিনই বাংলা একাডেমির মেলা ছিল না, এইটা ছিল মানে প্রথম যখন এই মেলা শুরু করেন আমাদের একজন প্রকাশক চিত্তরঞ্জন সাহা শুরু করেছিলেন। তারপর যখন আনুষ্ঠানিক শুরু হয় তখন এই মেলাটা শুরু করা হয় পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি, বাংলা একাডেমি, জাতীয় গ্রন্থ কেন্দ্র সবাই মিলে। এখন এটা আস্তে আস্তে বাংলা একাডেমি নিজেদের কর্তৃত্ব সম্পূর্ণ তারা প্রতিষ্ঠা করতে গিয়ে সবাইকে ইগনোর করে মেলাটা এখন বাংলা একাডেমির মেলা হিসেবে তারা উল্লেখ করতে চায়। আসলে প্রফেসর বলেছেন, ওসমান গনি, আপনি বলেছেন যে শুরুতেই যে মেলাটি ভালো হয়েছে, তাহলে কোথায় তারা ইগনোর করলেন? না, আমরা যে কথা বলতে চেয়েছি, ধরুন এত বড় মেলা, যেই মেলাটা এখন যেভাবে আয়োজন হচ্ছে এই আয়োজনে অনেক ত্রুটি রয়েছে। আমরা বলবো যে ত্রুটিগুলি কোথায়। এই যে আমরা প্রত্যেকেই স্টলের জন্য টাকা দিয়েছি, বেশ ভালো টাকা, প্রায় 1 কোটি টাকা এবার আমাদের প্রকাশকদের মধ্য থেকে এই অংশগ্রহণের জন্য দেওয়া হয়েছে। কিন্তু ভালো ত্রিপল দেওয়ার দায়িত্ব কিন্তু বাংলা একাডেমির ছিল। অর্থাৎ বাংলা একাডেমি ভালো একটা ত্রিপল যদি দিত তাহলে কিন্তু এই জায়গাটায় মানে আমাদের পানি পড়ে এত স্টল নষ্ট হইতো না। নিচের মাঠটাকে আরো বালি দিয়ে ইট দিয়ে বসানোর কথা ছিল। আমাদেরকে প্রথম যে ডিসপ্লে দেখানো হয়েছিল যে 15টি গুচ্ছ হবে, এগুলো কিন্তু হয়নি। আমি বলছি একটা বড় কাজে কিছু ত্রুটি বিচ্ছুতি থাকবে, সেই ক্ষেত্রে প্রকাশকদের গুরুত্ব দিতে হবে। কারণ বাংলাদেশের প্রকাশনা শিল্প কিন্তু বিকশিত হয়েছে বেসরকারি প্রকাশকদের মানে উদ্যোগে। তারা যত বই প্রকাশ করেছে এই আজকের প্রকাশনা শিল্পের বিকাশে প্রথম ভূমিকা রেখেছে এই প্রকাশকরা, বেসরকারি প্রকাশক। জনাব ওসমান গনি, বুঝবার স্বার্থে যে এটি ব্যবস্থাপনা সংকটের কথা আপনি বলছেন, ত্রিপল দেওয়া, বালু দেওয়া, ইট দিয়ে উঁচু করা, এগুলো তো ব্যবস্থাপনা সংকট। এটি আপনারা বাংলা একাডেমিকে বললে আগামী বছর হয়তো তাই ওনারা করবেন, অথবা শুরুতে বললেও তো তাই করতেন তারা। তাতে মেলার দায়িত্বটি প্রকাশকদের নিয়ে নেবার মূল কারণটি কি? না, এই ব্যাপারটা হলো এই যে প্রকাশকদের সমস্যাটা, এই বইমেলার সমস্যা প্রকাশকরা বেশি বোঝেন। এখন আমাদের তো মূলত সম্মিলিতভাবে মেলাটা করার কথা ছিল। এখন আমরা দাবি জানাইতে হয়, আমরা তো এটা মেলার পার্ট, আমরা কেন দাবি জানাবো? আমাদের সাথে আলোচনা, আমরা চাচ্ছি রাত 9টা পর্যন্ত মেলা খোলা রাখতে হবে, কিন্তু তারা ঘোষণা করে দিল যে 2টার পরে 2টা থেকে মেলা চলবে। আমরা তো 2টা চাইনি। আজকে মেলা ছিল 1টা থেকে, আমরা তো 1টা চাইনি,
এতে আমাদের বরঞ্চ ক্ষতি হয়েছে। এই বিষয়গুলো অর্থাৎ আমরা বলতে চাচ্ছি বাংলা একাডেমি মাঝে মাঝে বলে থাকে যে এটা তাদের গবেষণায় ক্ষতি হয় 2-3 মাস এই মেলা করতে গিয়ে, তাদের এই দেশের গবেষণার ক্ষতি করার দরকারটা কি? আচ্ছা। গবেষণার ক্ষতি হয় না, এই কারণে আমরা বলেছি যে প্রকাশকের উপর দায়িত্ব ছেড়ে দেওয়া হোক। আমরা কলকাতায় গিয়ে পঞ্চমবারের মতো এবার বইমেলা করেছি, বাংলাদেশ বইমেলা কলকাতা। সেখানে বাংলা একাডেমি সহ সরকারি আরো প্রতিষ্ঠান যোগদান করে। সারা দেশে আমরা বইমেলার আয়োজনও করি জাতীয় গ্রন্থ কেন্দ্রের সাথে। কাজে আমরা এরকম একটা মেলা করতে সক্ষম, আমরা বুঝাইতে চাচ্ছি। বাংলা একাডেমি যদি দায়িত্ব আমাদেরকে দেয়, বুঝাইতে চায় আমরা এটা করতে পারবো কিনা, আমরা এটা করতে পারবো এই কথা বলতে চাই। এবং বাংলা একাডেমি যদি সুষ্ঠুভাবে সবাইকে যার যার মর্যাদাটা তো দিতে হবে। আমরা তো প্রকাশক একটা শ্রেণী, একটা বুদ্ধিবৃত্তির চর্চা করি, দেশ গঠনে সমাজ গঠনে আমরা অবদান রাখি, সেই বিষয়টা তো খেয়ালে রাখতে হবে। বুঝতে পেরেছি। আমাদের সঙ্গে ডক্টর ওসমান গনি আমাদের সঙ্গে আছেন, অধ্যাপক আব্দুল মান্নান, চেয়ারম্যান বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। উনি বোধহয় একটা মন্তব্য করতে চান। আমি যেটা গনি ভাই যেটা বলেন, গনি ভাই বাংলাদেশের প্রত্যেক যশা একজন প্রকাশক, একদম শীর্ষ পর্যায়ের। উনি আমার একটা বই বছর 2 আগে প্রকাশ করেছিলেন, অত্যন্ত ভালো মানের বই। এবং উনি যে কথাগুলো বলেছেন, ওনার কণ্ঠে কিন্তু ক্ষুব্ধ না আছে, এটা থাকাটা স্বাভাবিক। কারণ একটা জিনিস খেয়াল রাখতে হবে, বাংলা একাডেমি কিন্তু মেলার আয়োজক। প্রকাশকরা যদি সাথে না থাকে মেলা কখনো হবে না। কারণ বাংলা একাডেমি নিজেও প্রকাশনার সাথে জড়িত, কিন্তু বাংলা একাডেমির একমাত্র কাজ প্রকাশনা না, তাদের অনেক কাজে গবেষণার কথা বললেন বা সেমিনার করা, কনফারেন্স করা, এগুলো তাদের মধ্যে কাজ। প্রকাশনা তার একটা বড় কাজ। যেহেতু প্রকাশকরা বলছেন যে তারা তাদের দায়িত্বটি নিজেদের দায়িত্ব নিজেরাই নিতে চান, প্রকাশকরা সাথে না থাকলে বাংলা একাডেমির পক্ষে ছোট হোক আর বড় হোক এটা করা সম্ভব না। এবং গনি ভাই ঠিকই বলেছেন যে এই মেলার উৎপত্তি প্রকাশকের, মানে এই যে চিত্তরঞ্জন পুতিঘর বা মুক্তধারা, তো এইখান থেকে এখন বড় হতে হতে এটা অনেক বড় হয়েছে। সে একদম ছোট্ট একটা স্টল বা ফুটপাতের উপরে বই মেলা আমাদের সঙ্গে আছেন। আমি যেটা বলতে চাচ্ছি যে ত্রুটি বিচ্যুতি যে কথা যেগুলো বলেছেন, এগুলো আমরা প্রতি বছরই বলি। আমি একজন ভিজিটর হিসেবে বুঝতে পারি আসলে প্রসঙ্গটি নিয়ন্ত্রণের অনুমোদন কেন নিতে হবে প্রকাশকদের। এই যে বললেন যে ত্রিপল দিতে হবে, এটা ওসমান গনিকে কেন বলতে হবে? এটা তো বাংলা একাডেমির দায়িত্ব। যদি দিয়ে না থাকে সেটা তাদের ত্রুটি, সেই ত্রুটিটা যাতে আগামীতে না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। মাঠে যে ধুলা উড়ে, সে কেন উড়ে সেটা সকলে জানে, সেটা না উড়ে। আর একটা জিনিস বোধহয় আমার ওনার সাথে আমি একবারে একমত যে একটা থেকে বা দুটো থেকে কেন খোলা রাখতে হবে, কেন আমি 10টা থেকে খোলা রাখতে পারবো? আমি এটাই বলতে চাচ্ছিলাম যে গনি ভাই 10টা থেকে খোলা রাখতে পারবো না কেন? হ্যাঁ, রাত্রেরটা আমি বুঝি, 8টার পরে বন্ধ বা 9টার পরে নিরাপত্তা সংকটটি একটা ব্যাপার। এখানে কিন্তু স্যার আমি আরেকটা জিনিস বলি, আপনি যতই বলেন যে আমরা একটু গনি ভাইয়ের সঙ্গে শেষ করে নিই। আপনি আছেন আমাদের সঙ্গে? হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ, আপনি শুনছিলেন, বলছিলেন আব্দুল মান্নান যে হ্যাঁ, তিনিও এক ধরনের বোধহয় মত পোষণ করছেন যে বইমেলা প্রকাশকদের নিয়ন্ত্রণে থাকা জরুরি। কিন্তু এটি তো আসলে এক ধরনের জাতীয় উৎসবে পরিণত হয়েছে এবং বাংলা একাডেমি তো জাতীয় প্রতিষ্ঠান। হ্যাঁ, আমি কিন্তু আপনার বক্তব্যের সাথে একমত। জাতীয় প্রতিষ্ঠানই জাতীয় কাজ করতে হবে এটা নয়। আপনি একটা জিনিস দেখেন যে যত কাজ হচ্ছে এখানে জাতীয় অনেক বড় বড় মেলা হচ্ছে, সেগুলি কিন্তু বেসরকারি অংশগ্রহণটা যদি না থাকে, আমাদের প্রফেসর মান্নান সাহেব যেটা বলেছেন, তাহলে তো এই মেলাটা হবে না। এই গোষ্ঠী আমাদের প্রকাশক যদি না থাকে এই মেলাটা হবে না। কিন্তু প্রকাশকদের আমরা বলতে চাই, বাংলা একাডেমি এত বছর করে আসছে, আমরাও অংশগ্রহণ করছি, কিন্তু এখানে প্রকাশকদের অধিকারটাকে এবং তাদের মূল তাদেরকে তো মূল্যায়ন করতে হবে। এই তারা তো এমন একটা শ্রেণী যে দেশ গঠনে সমাজ গঠনে তারা অবদান রাখছে। জননেত্রী শেখ হাসিনার যে প্রোগ্রাম, মানে এই যে ডিজিটাল বাংলাদেশ, এটা গঠনে প্রকাশকরা ভূমিকা রাখছে। তাইলে একটা বড় অংশ, এই যে আপনি 3500 বই, এখানে কয়টি বই বাংলা একাডেমি প্রকাশ করেছে? আমি বইয়ের মান সম্পর্কে আমি বলতে চাইবো না, আমি বলবো, যদি আপনারা প্রশ্ন করে আমি বলবো এই মান
নিয়েও আমাদের কথা আছে। আপনি যেইগুলি আজকে আলোচনা করেছেন খুবই চমৎকার আলোচনা করেছেন। আমার মনে হয় ডিজি সাহেব তো এই যে এতদিন বইমেলা করে একটু স্বাভাবিকভাবে উনি বা ক্লান্ত থাকতে পারেন, এই জন্য হয়তো একটু রেগে গেছেন, কিন্তু উনিও তো অনেক কাজ করেন বা কাজ করেছেন। কিন্তু আমার বক্তব্য হলো এই মেলাটা আমরা দাবি করব কেন? আমরা তো একটা পার্ট, আমাদের সাথে আলোচনা হবে। আলোচনা না করে বিভিন্ন সময় একটা মানে আমরা আগে বলতাম যে ফরমান জারি করে, এরকম একটা ফরমান জারি করবে কেন? এই মেলাটা তো আমরা ওনার সুরেও কিন্তু আমরা ফরমান জারির মতো আমার সঙ্গে যখন কথা হচ্ছিল আমরা কিন্তু ওনার সুরে ওনার বক্তব্যে এক ধরনের ফরমান জারির ভাষা কিন্তু আমি ব্যক্তিগতভাবে পেয়েছি, দর্শকরা তার সাক্ষী। আমি জানি না কিন্তু শেষ পর্যন্ত কি হবে। অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য ওসমান গনি। আপনি কি আর কিছু বলতে চেয়েছিলেন? আমাদের অনুষ্ঠানের সময় ফুরাচ্ছে। বলতে চেয়েছিলাম যে এইখানে ভালো কতগুলি দিক রয়েছে, যেমন এবার যে নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে, এই নিরাপত্তা কোনোদিন করা যায়নি রাস্তায়, মানে যে ভালো ভালো দিকগুলি। কিন্তু আমরা যে কতগুলি বিষয়, আপনি এই যে বাংলাদেশের প্রকাশন শিল্প এগিয়ে গেছে, এই মেলা একটা বিরাট সাপোর্ট করেছে, কিন্তু আমরা আবার পিছিয়ে যাব। এইবারের বইমেলায় কলকাতার লেখকের বই মানে আপনার পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে ছাপা হয়েছে, এটা আমাদের এই মেলাকে অনেক পিছনে নিয়ে যাবে। এখন প্রকাশকরা দৌড়াবে কলকাতার লেখকের কাছে। বাংলাদেশের প্রকাশনা শিল্প লেখক তৈরিতে এই মেলা যে ভূমিকা রেখেছিল, এটা ক্ষতি হবে, এরকম অনেকগুলি। এটা নীতিতে থাকার পরেও এটা বন্ধ করা যায়নি, বন্ধ করার উদ্যোগ নেওয়া হয়নি। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ ওসমান গনি, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। খুব ভালো হতো আমরা যদি আরো একবার বাংলা একাডেমির মহাপরিচালককে পেতাম। জি হ্যাঁ, আমি মেলা নিয়ে গনি ভাইয়ের সঙ্গে তো আমি পুরোপুরি একমত যে আপনি যদি দেখেন যে আমরা কি একটু ধরে রাখবো, আমাদের একটা ছোট্ট বিরতির সময় হয়েছে। আশা করি দর্শক আমাদের মার্জনা করবেন। একটা বিরতি যাচ্ছি, থাকবেন আমাদের সঙ্গে। অনেক ধন্যবাদ। সঙ্গে আছেন আপনার একাত্তর সংযোগে। আমরা বইমেলা নিয়ে কথা বলছি। বইমেলা নিয়ে কথা বললে কথা তো ফুরায় না, অনেক রকম তার বিষয় আশয় থাকে, আমরা কথা বলতেই পারি। তবে যতটুকু আলোচনা আমাদের এগিয়েছে, একটা কথা যেমনটি বলছিলেন প্রকাশকরা, ওসমান গনি সাহেব যে কথাটি বলছিলেন যে বইমেলাটি কেন সকাল সময়টা কেন বাড়ানো হয় না। হ্যাঁ, আমারও কিন্তু একই রকম প্রশ্ন। না, আমার কিন্তু এটা নিয়ে আমি বলতে চেয়েছিলাম যে গনি ভাই হয়তো মিস করছে যে আপনি আন্তর্জাতিক বাণিজ্য মেলা হয় কয়টা থেকে? সকাল 10টা থেকে রাত 11টা 12টা পর্যন্ত। এবং আমরাও কিন্তু 21শে ফেব্রুয়ারির দিন সারা রাত বইমেলা পেয়েছি ছাত্রাবস্থায়। কিন্তু ঠিক আছে, ধরতে পারি যে আপনারা নিরাপত্তার স্বার্থে এটা করেছেন, তাহলে সকাল থেকে কেন বইমেলাটা হয় না? এটা বাংলা একাডেমি, এটা আমার কাছে মনে হয়েছে যে যখন নাকি বাংলা একাডেমি যেহেতু একটা মূলত গবেষণা প্রতিষ্ঠান, ওরা তো এখানে আসলে গবেষণা কর্মকর্তা, আমার কাছে মনে হয় যে ওনারা সময় দিতে নারাজ, এটা একটা বিষয়। আরেকটা জায়গা খুবই আমার কাছে খুব বিরক্তিকর মনে হয়, যেরকমের আপনি আগে ছিল না, এটা বাংলা একাডেমি নিজে বলছে যে বাংলা একাডেমি ন্যূনতম 30% কমিশনে বই বিক্রি করবে, তো প্রকাশক বিক্রি করবে 25% কমিশনে। আচ্ছা, পাঠককে আপনি সুবিধা দিতে আসছেন। কোনো একজন প্রকাশক যদি 15 বছর আগে প্রকাশিত একটা বই, সে যদি চিন্তা করে যে আমি এতদিন ধরে আমার গুদামে পড়েছিল, আমি এখন এটা পাঠকের কাছে 50% দিয়ে দিই, সেই সুযোগটা কিন্তু বাংলা একাডেমি রাখেনি। আমার কাছে মনে হচ্ছে যে পুরো বিষয়টা আসলে না এখন আর শুধু বাংলা একাডেমির আয়োজনে চলে গেছে, যেটা একটা সময় ছিল অনেকের সকলে মিলে একটা অংশগ্রহণ, যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা বড় অংশগ্রহণ ছিল এবং যেটা ছাড়া সম্ভাবনা ছিল। এবং আমার যা মনে আছে যে বিএনসিসি বা স্কাউটরা প্রচন্ড সহযোগিতা করতে বলে মনে হয়। এটা একক কর্তৃত্বটা আমার কাছে মনে হয় যে নেয়ার একটা প্রবণতা আছে, যে বাংলা একাডেমি নিজের আয়োজনে, যেটা গনি ভাই বললেন যে আমরা আয়োজন করেছি, বাংলা একাডেমির বইমেলা পাওয়া যায়। জি জি, আপনার যেটা আমি বলছিলাম যে আসলে বাংলা একাডেমি হচ্ছে এখানে একটা ব্যবস্থাপনার ভূমিকা আছে, সার্বিক ব্যবস্থাপনা। সাথে প্রকাশকরা অবশ্যই অংশগ্রহণমূলক হয়, সাথে প্রকাশকরা অবশ্যই থাকবেন। এবং এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। 30%, 25%, 50%। 20 বছর আগে যে বইটি প্রকাশিত হয়েছে তার কস্ট অফ প্রোডাকশন অনেক কম ছিল। এখন কিন্তু একটা খেয়াল রাখবেন, গুদামে বই আটকে রাখার চাইতে, বস্তাবন্দি করে রাখার চাইতে মানুষের কাছে 50% কি 70% কমে দিলেও সব দেশে হয় কিন্তু এটা। হ্যাঁ, আমি জাস্ট দিল্লি থেকে আসলাম গত রাতে। আমি দিল্লির
গেলে আমি শপিং করার কোনো অভ্যাস নাই, কিন্তু বইয়ের দোকানে যাওয়ার অভ্যাস আছে। তা আমি দেখলাম যে সব বই দোকানে, সেটা অক্সফোর্ড হোক আর কি যে বিকাশ হোক, সবাই কিন্তু বইয়ের দোকানে একটা সেকশন থাকে 20%, 30%, 40% সেলে। জি। এটা হচ্ছে তার শেলফ স্পেস, গুদামের স্পেস যাতে না হয়। সুতরাং বাংলা একাডেমির উচিত এই ধরনের যদি কি যে বিধিনিষেধ বা নীতিমালা থাকে, এর থেকে বের হয়ে এসে এই 25%, 30%, হ্যাঁ বলতে পারেন যে 2005 সনের বা 4 সনের পরে যদি হয় সেটা 25% হবে, তার আগে হলে 30% হবে, তারও আগে হলে 50% হবে। আপনি এরকম স্ল্যাব করে দিতে পারেন। আমার মুখ্য উদ্দেশ্যটা কি? আমার মুখ্য উদ্দেশ্যটা কিন্তু বই, আপনি প্রকাশক হিসেবে আপনার মুখ্য উদ্দেশ্য হচ্ছে বিক্রি বাড়ানো। আমি একটা শিক্ষক হিসেবে স্যার, আপনি আমি শুধু বিক্রি বাড়ানোর জন্য কিন্তু আমি শেষ করে নিই। আমার মুখ্য উদ্দেশ্য হচ্ছে বই কিনে সেটা যাতে সে পড়ে, সেটা অঙ্গীকার তার থেকে স্যার, আমি পাঠক সৃষ্টি করা। একটু আপনার কথার মধ্যে করি যে প্রকাশনা ব্যবসায় যারা এসছে ওরা বইয়ের প্রতি দরদ নিয়ে এসছে, অবশ্যই এসছে। এবং ওরা কিন্তু পারতো ওই টাকাটা নিয়ে, আমরা বাংলা বাজারের থেকে এসেছি তো, আর একটু পিছনে গেলে শ্যামবাজারে যে একটা পেঁয়াজের আড়ত দিতে, সেটা কিন্তু করেনি। সে কিন্তু এই ধীরগতির এই ব্যবসায় এসছে পুরোপুরি আগ্রহ যে থেকে। পেঁয়াজ, আলুর, পটলের ব্যবসা না করে বইয়ের ব্যবসায় এসেছেন, এর মধ্যে অনেক ঝুঁকি আছে। আপনার গুদামে 20-30 বছর আগে অনেক হয়তো অনেক 500 ধন্যবাদ। বই, আমরা কপি, আমরা 300 আমরা বই আলোচনা আরো রয়ে গেছে। নিশ্চয়ই দীর্ঘায়িত করতে পারতাম, কিন্তু আমাদের সময় ফুরিয়েছে। কিন্তু বইমেলার সময় সামনের বছর বাড়বে, এইটুক অন্তত আশা রেখে আমাদের অনুষ্ঠান বিদায় চাইছি। ভালো থাকবেন সকলে।